আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টাই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আজ আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। এখন বক্তব্য রাখছেন বিজেপির মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মিড ডে মিল ও হাসপাতালের রোগীর পথ্যের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আজ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কি খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসকন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহসভাপতি রাধারমন দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইসকনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এ বিষয়ে সমাজ মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাজেটে প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরই পড়ুয়াদের কি খাবার দেওয়া হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক শুরু হয়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। বণিক সভা অ্যাসোচেম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এ রাজ্য থেকে শিল্প মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার রাজনৈতিক দর্শনই দায়ী। All the same, in West Bengal, this particular budget did attract disproportionate amount of attention. A reason for that is nothing to do with the budget, it's got everything to do with West Bengal. I think the most important contribution which we can make in the coming days is to assure everybody that কলকাতার তারাতলার ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনে ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুক্ষণ আগে নির্মীয়মান ওই গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ শুরু করেছে। নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার মেশিন। হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিনামূল্যে চিকিৎসারও বন্দোবস্ত করা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অতুলজি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশীপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। এই ঘটনায় 24 জনের নামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ্য, গতকালই এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা। সঙ্গে ছিলেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান ও সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কাকদ্বীপ ও কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারিতে সিপিআইএম বিধায়ক সাধুবাদ জানিয়েছেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, 2018 ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারো নামই অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসান নদীর ওপর 34 মিটার ফুট ব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তি কোর। এদিকে জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি টুরিস্ট লজ বিপদের সম্মুখে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজ পড়ে জাহাঙ্গীর মিয়া এবং শালেক মিয়া নামে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী
খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কণ উপকূলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc., after taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so. ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses. আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24শে জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়। We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional response. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ী জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন হরপ্রীত সিং তলওয়ার, শামসুদ্দান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সদ্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কণ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী 2 দিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হলো।